হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাস 9 থেকে চ্যাপ্টার 3 পেজ নাম্বার 29 ভিডিও পার্ট নাম্বার 1 থেকে আজকে আমরা লেখচিত্র করব, যেটাকে গ্রাফ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা তোমাদের প্রত্যেককেই জানতে হবে গ্রাফ সম্পর্কে। দেখো কি বলেছে, যে আমাদের ক্লাসে আমিনা, ধ্রুব, রূপা ও হাবিব টোটাল 4 জন স্কুলের বৃত্তাকার মাঠে ক্রিকেট খেলা দেখছিল। এই যে মাঠটা দেখো, এই মাঠটা এখানে একদম কি বৃত্তাকার। ওরা দেখলো মাঠের মধ্যে ওদের বন্ধু দীপ্তার্ক একটা জায়গায় দাঁড়িয়ে আছে। মাঠের মধ্যে ওরা নিজেরা আলোচনা করতে লাগলো দীপ্তার্ক মাঠের ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তা কিভাবে বার করব। ওরা খাতায় একটি বৃত্ত এঁকে দীপ্তার্কর সঠিক অবস্থান বার করার চেষ্টা করল। দীপ্তার্ক এখানে আছে ধরে নাও, যেটা P1 বিন্দু, দেখতে পাচ্ছ P1 বিন্দু। যদি দীপ্তার্ক দাঁড়িয়ে থাকে তবে ওর অবস্থান জানতে প্রথমে ওরা খাতায় বৃত্তের পরস্পর লম্ব দুটি ব্যাস AB ও CD আঁকলো। আমরা জানি বৃত্তের, দেখো এটা ধরে নাও একটা বৃত্ত, কেন্দ্র এখানে থাকবে। আমি যদি কম্পাস এখানে রেখে পেন্সিল দিয়ে ঘোরাই তাহলে এখানে কেন্দ্র পাবো, যেটা কেন্দ্র বরাবর যাবে, দেখ কেন্দ্র দিয়েই যাচ্ছে, সেটা কিন্তু বৃত্তের ব্যাস। তাহলে এভাবে দুটো টেনেছে, যেটা কেন্দ্র দিয়ে গেছে, দেখো কেন্দ্র দিয়ে। ওকে, এই যে তাহলে একটা নাম হচ্ছে AB, এটাকে দিয়েছে CD। ব্যাস দুটির ছেদ বিন্দু অর্থাৎ বৃত্তটির কেন্দ্রের নাম দিল O। এই যে এরা যে ছেদ করলো, এই নামটা এখানে তো ও দিয়ে লিখতে পারবো না, একটু আমি সাইডে লিখব। P1 বিন্দুর দূরত্ব, এবার দেখো P1 দীপ্তার্ক কোথায় আছে, এইখানে কোথাও আছে, সেটা P1 দেওয়া আছে। P1 বিন্দুতে যদি দীপ্তার্ক না, এখানে P1 বিন্দুর দূরত্ব CD থেকে, যদি CD বলতে কোথায় CD, এই টোটালটা CD থেকে যদি x একক এবং AB থেকে যদি দীপ্তার্ক অবস্থান y একক হয়, CD থেকে x একক ধরলো আর AB থেকে y একক ধরলো, তাহলে এই x একক এবং y একক দূরত্বের সাহায্যে আমরা P1 বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি, যেখানে P1 আছে মানে দীপ্তার্ক আছে। এরপরে দেখো কি বলেছে, যে কিন্তু CD থেকে x একক এবং AB থেকে y একক, এই AB থেকে y একক দূরত্বে P1 বিন্দুর আরও 3টি অবস্থান, সেটা কি P2, P3, P4 পাচ্ছি। পরবর্তী ছবিটা দেখো, এখান থেকে এদিকে গেলাম P1 পেলাম, আবার ততটা এদিকে যদি যাই P2 পাবো, এদিকে আসলে P3, এদিকে আসলে P4 পাচ্ছি। যদি বলি যে P1 বিন্দু AB সরলরেখাংশের উপরের দিকে, P1 বিন্দুটা AB সরলরেখাংশের উপরের দিকে আর CD রেখাংশের ডান দিকে। দেখো CD এখানে আছে, P এখানে, P1 এখানে, তাহলে কি কোন দিকে আছে, ডান দিকে আছে। ওকে, যে ডান দিকে এবং CD থেকে x একক এবং AB থেকে y একক দূরত্বে থাকলে তাহলে P1 বিন্দুর একটি নির্দিষ্ট অবস্থান দেখতে পাচ্ছি। মানে এখানে বলতে যাচ্ছে, দেখো আমি যখন এইদিকে যাব তখন x ধরবো, আর যখন উপরের দিকে যাব তখন y ধরবো। তাহলে এখান থেকে যতটা যাব ঠিক সেখান থেকে ততটাই যাব, তার জন্য এর অবস্থানটা সেম। এখান থেকে দেখো এই দূরত্বটা সেম। যখন উপরে উঠছি তখন y দিকে যাচ্ছি, যখন এইদিকে যাচ্ছি ডান দিকে তখন x এর দিকে যাচ্ছি। ওকে, তার জন্য বলছে একটি নির্দিষ্ট অবস্থান দেখতে পাচ্ছি, মানে একটি নির্দিষ্ট অবস্থান। তাই দীপ্তার্ক মাঠের কোথায় আছে কখন বলতে পারবো। নেক্সট দেখো, একই তলস্থিত কোনো বিন্দুর নির্দিষ্ট অবস্থান নির্ণয় করতে গেলে পরস্পর লম্ব দুটি অক্ষ থেকে নির্দিষ্ট দিকে ওই বিন্দুর লম্ব দূরত্ব কত তা জানা দরকার। এই ধারণাই
গণিতে একটি বিশেষ শাখার মূল বিষয়। গণিতের এই শাখা হলো স্থানাঙ্ক জ্যামিতি, খুবই ইম্পর্টেন্ট, যেটাকে কোঅর্ডিনেট জিওমেট্রি বলা হয়। সায়েন্স নিলে পরে ক্লাস 11-12 এটা নিয়ে তোমরা অনেক অঙ্ক পাবে। এই ধারণার জনক নাম কি? ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ রেনে দেকার্তে। মনে রাখবে যে জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি এর জনক বলা হয় রেনে দেকার্তেকে। ওকে, তার ছবিটাও পাশে দেওয়া আছে। স্থান দূরত্ব কি করে নির্ণয় করা হয়। তারপরে দেখো এর নামেই আছে কার্তেশীয় পদ্ধতি, এটাকে বলে কার্তেশিয়ান সিস্টেম। দেখো এখানে সব পূর্ণ সংখ্যা আমরা এগুলো শিখেছি ক্লাস 7-এ, যে এটাকে যদি শূন্য ধরি 1 2 3 4 5 6 7 8 9, এদিকে যতগুলো সংখ্যা যাব সবটাই কি প্লাস দিয়ে, আর শূন্যর এই পাশে গেলে সবটাই মাইনাস দিয়ে যাবো। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 11, এভাবে যত যাব সেটা মাইনাসের দিকে যাব। ওকে, এবার কি বলেছে দেখো, যে এই রেখায় ও হলো মূল বিন্দু। এই যে ওটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল বিন্দু, মনে রাখবে। যদি বলে মূল বিন্দুর মান কত, সেটা কিন্তু পরবর্তী আমরা দেখছি। মূল বিন্দুর মান কিন্তু 0, দেখো 0। ওকে, এই রেখায় ও হলো হচ্ছে আমার মূল বিন্দু। ও থেকে ধনাত্মক দিকে 4 দূরত্ব, এখান থেকে আমি 4 দূরত্ব 4 একক, এবং একইভাবে ঋণাত্মক দিকে -2, এখান থেকে -2 এর দূরত্ব 2 একক। দেকার্তে এইরকম দুটি সংখ্যাকে একই তলে পরস্পর লম্বভাবে রেখে এই তলের কোনো বিন্দুর অবস্থা নির্ণয়ের ধারণা জন্ম দিয়েছিলেন। যে এখান থেকে আমি গেলাম 4 একক, আবার এখান থেকে গেলাম -2 একক। এরপরে দেখো কি বলেছে, দুটি অক্ষরেখা সংখ্যা রেখা এক্স ও এক্স ড্যাশ, এই যে দেখো এক্স ও এক্স ড্যাশ, যেখানে ড্যাশ আছে, এই যে দেখতে পাচ্ছ ড্যাশ, এটাকে ড্যাশ বলবো, সেই দিকে আমি মাইনাস সংখ্যাগুলো নেব, মানে ঋণাত্মক সংখ্যাগুলো, যেমন -1 -2 -3 -4। আরেকটা কি আছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি, এখানে দেখো একটু মনে ভুল লিখেছি, এখানে ওয়াই ড্যাশ এদিকে আছে আর এখানে ওয়াই আছে। তাহলে আমি কি বললাম, যেখানে ড্যাশ থাকবে সেই দিকে মাইনাস সংখ্যাগুলো হবে। তার মানে এটা মাইনাস হবে না, আমার মতে এটা প্লাস হবে। আর এই দিকেরগুলো মাইনাস হবে, -1 -2 -3 -4। ওকে, কেন কেন কি দেখো, যেদিকে ড্যাশ আছে সেদিকে মাইনাসগুলো আছে, এদিকে ওয়াই ও ওয়াই ড্যাশ। হ্যাঁ, এই সংখ্যার রেখা যদি আমি এভাবে লিখি, সেই ক্ষেত্রে হয়তো এদিকে মাইনাসগুলো হতে পারে। কেন কেন কি, শূন্যর এ পাশে মাইনাস থাকে, এ পাশে প্লাস থাকে। ওকে, এই সংখ্যা রেখাটা যদি আমি এইভাবে রাখি, ভূমি বরাবর রাখি, তখন কিন্তু এগুলো মাইনাস হবে। এবার এই সংখ্যা রেখাটা তুলে যদি আমি এখানেরটায় রাখি, তাহলে কী হবে দেখো, প্রথমে আমার ছিল এটা যে এক্স, এখানে এই সংখ্যাটা রেখার নাম ও, এটা হচ্ছে এক্স ড্যাশ। সেই ক্ষেত্রে আমি এদিকে গেলে পজিটিভ যাব 1 2 3 4 করে, এদিকে যাব -1 -2 -3 করে। ওকে, আরেকটা যদি নিই আমরা, যে এটা যেমন এক্স ও এক্স ড্যাশ, এটা হবে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে কী হবে দেখো, 1 2 3 4 5, এদিকে গেলে -1 -2 -3 -4। ওকে, তার মানে এখানটায় আচ্ছা, এখানটায় ওয়াই লিখেছি, তার জন্য এদিকে প্লাস করলাম, নতুবা এখানে ওয়াই ড্যাশ দিতাম, এদিকে ওয়াই করতাম, সেটা করলেও হতো। এবার এই দুটো সংখ্যা রেখা যদি আমি একসাথে লিখি, এই বরাবর এক্স গেল, এক্স ও এক্স ড্যাশ, এই ওয়াই ড্যাশ, ওয়াই আর ওয়াই ড্যাশ সংখ্যা রেখাটা ঠিক এই বরাবর যদি আমি বসিয়ে দিই, উপরে হবে ওয়াই, এটা ওই থাকবে, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এটা আমরা নির্ণয় একটা গ্রাফ পাবো, যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, এটা তাহলে এই চিত্রটা মনে রাখবো। এই দিকে গেলে সবটাই প্লাস, এগুলো সব পজিটিভ, প্লাস প্লাস মনে রাখবে। আচ্ছা, নিচে নামলে কি হবে,
নিচে নামলে মাইনাস হবে। ওকে, আবার এইদিকে যখন আসবো ড্যাশের দিকে, দেখো এদিকে ড্যাশ আছে, তার মানে এইদিকে আসলে আমাকে মাইনাস নিতে হবে। আবার এখান থেকে নিচে নামলে দেখো ওয়াই ড্যাশ, তার মানে এখানেও আমাকে মাইনাস নিতে হবে। এটা পরবর্তী আমরা দেখব। ক্লিয়ার হয়েছে এটা? চলো আচ্ছা, আর একটু প্রথম থেকে একটু বলে দিই। ফার্স্ট পেজটা 29 পেজ। এই যে এখানে যে একজন নাম বলছে দীপ্তার্ক, দেখো এখানে দীপ্তার্ক এই জায়গায় আছে, এর পজিশন, ক্রিকেট খেলা হচ্ছে, এখানে দর্শকরা আছে। এই দর্শকদের মধ্যে এরা এই যে দেখো আলোচনা করতে লাগলো, দর্শকরাই আলোচনা করতে লাগলো যে দীপ্তার্ক কোন জায়গায় আছে। এই দীপ্তার্ক জায়গাটা বের করতে গিয়ে দেখলাম যে দীপ্তার্কের পজিশন কোথায়, এই পি বিন্দুতে। এইদিকে যত যাবে আমি এক্সের দিকে যাব, উপরে উঠলে ওয়াইয়ের দিকে যাব, এটাই শিখলাম। আবার এইদিকে আসলে দেখো আবার এক্সের দিকে আসবো, নিচের দিকে আসলে ওয়াইয়ের দিকে। সেমভাবে এদিকে গেলে আমরা এক্সের দিকে যাব, নিচের দিকে গেলে ওয়াইয়ের দিকে যাব। দেখো এদিকে এক্স, আর এদিকে যত যাচ্ছে এক্সের দিকে যাচ্ছে, নিচের দিকে আসলে ওয়াইয়ের দিকে আসবো। আর এখানে কি জানলাম, রেনে দে কার্তি, এই যে স্থানাঙ্ক জ্যামিতি, এটা হচ্ছে কে প্রথম করেছিল গণনা, সেটা হচ্ছে দে কার্তি। ওকে, তার নাম ধরে কার্তেজীয় পদ্ধতিও পরবর্তী এই যে কার্তেশিয়ান সিস্টেমও বেরিয়েছে। ওকে, চলো নেক্সট পেজ। এরপর দেখো পেজ নাম্বার 30-তে কি বলেছে, যে এই দুটি রেখাকে ওতে লম্বভাবে, এই যে দেখতে পাচ্ছ ওতে লম্বভাবে রাখলে পাই অনুভূমিক সরল রেখা। তাহলে এই যে বরাবর এটা দেখছো, এটা হচ্ছে অনুভূমিক সরলরেখা এক্স ও এক্স ড্যাশ, অর্থাৎ এক্স অক্ষ, মনে রাখবে এটাকে বলা হয় এক্স অক্ষ, এবং সরল রেখা এবং উলম্ব, আরেকটা এখানে লিখে দেওয়া আছে দেখো, উলম্ব সরল রেখা ওয়াই ও ওয়াই ড্যাশ। এই যে লম্বভাবে যেটা দাঁড়িয়ে আছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে বলা হয় উলম্ব সরল রেখা, অর্থাৎ ওয়াই অক্ষ। তাহলে এই বরাবর আমরা কি বলবো, এটাকে ওয়াই অক্ষ, যেখানে এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পরকে ছেদ করেছে, সেটি হচ্ছে মূলবিন্দু। খুবই ইম্পর্টেন্ট লাইন এটা। তাহলে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পরকে কোথায় ছেদ করে, মূল বিন্দুতে। ওকে, মানে এই জায়গাটার কথা বলেছে। যেহেতু ধনাত্মক সংখ্যাগুলি ও এক্স মানে এদিকে কি ধনাত্মক সংখ্যাগুলো, এবং ওয়াই অক্ষ দিকে অবস্থিত, ও ওয়াইয়ের দিকে অবস্থিত এই সংখ্যাগুলো, তাই ও এক্সকে এক্স অক্ষের ধনাত্মক দিক, ও এক্সকে এক্স অক্ষের ধনাত্মক দিক, এবং ওয়াই ওকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলা হয়। তার মানে এখানে সবটাই কি ধনাত্মক আছে। আবার যেহেতু ঋণাত্মক সংখ্যাগুলি, সেটা কি ও এক্স ড্যাশ, তোমরা দেখো এখানে ও এক্স ড্যাশ এবং ও ওয়াই ড্যাশ, মানে ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, মানে এই জায়গাটার কথা বলেছে। তাই ও এক্স ড্যাশকে এক্স অক্ষের ঋণাত্মক দিক ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বলা হয়। অক্ষগুলি তলকে 4টে অংশে বিভক্ত করেছে। দেখো এক, এই যে এটাকে যদি এক ধরি, যাও ফার্স্ট মানে প্রথম পদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, মানে 4টে অংশে বিভক্ত করলে এই 4টি অংশকে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ আমরা এই তলটিকে বলবো। ওকে, যে কার্তেজীয় দেখো বা তল বা স্থানাঙ্ক তল, মনে রাখবে এই 4টা তলের নাম, এটাকে আমরা কার্তেজীয় তল বলতে পারি বা স্থানাঙ্ক তল বা এক্স ওয়াই তলও বলা হয়, মনে রাখবে, এটা ধরে শর্ট কোশ্চেন থাকে। ওকে, এরপরে দেখো এখানে আর একটু দেখিয়ে দিই আমি, এটাকে ইংলিশে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট বলবো। বাংলায় বললে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, মনে রাখবে। এক্স ও ওয়াই মানে কোনটা পাদের কথা বলেছে, দেখো এক্স ও ওয়াই মানে এই পাদটার কথা বলেছে। এক্স ও ওয়াই কোণের মধ্যবর্তী অঞ্চলকে প্রথম পাদ বলা হয়, এটাকে বলা হয় প্রথম পাদ।
তাহলে ওয়াই ও এক্স ড্যাশ, ওয়াই ও এক্স ড্যাশ কোণের মধ্যে অবস্থিত অঞ্চলকে দ্বিতীয় পাত বলা হয়। তাহলে সেমভাবে এক্স ড্যাশ ও ড্যাশ, এক্স ড্যাশ ও আর ওয়াই ড্যাশকে আমরা কি বলবো? ওকে, যে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ মানে এই পার্টটার কথা বলেছে, কোণের মধ্যে অবস্থিত অঞ্চলকে তৃতীয় পাত। একই রকমভাবে ওয়াই ড্যাশ ও এক্স এই কোণের মধ্যে অবস্থিত অঞ্চলকে চতুর্থ পাত বলা হয়। ওকে মূলবিন্দু বলা হয়। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে মূলবিন্দু বলা হয়। ওকে, এরপরে দেখো কি বলেছে, যে আমি ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ আঁকি, যেটা এঁকেছিলাম এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। ছক কাগজে কোনো বিন্দু এর অবস্থান ওই অক্ষের সাহায্যে নির্দিষ্টভাবে কিভাবে নির্ণয় করতে পারি দেখি। প্রথমে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক। মানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা দৈর্ঘ্য প্রস্থ সমান, তার জন্য এগুলো কি বলা হয়? বর্গক্ষেত্র। ক্ষুদ্রতম কেন? ছোট্ট ছোট ঘর দেখো, এক কোণ। আবার এ থেকে ওয়াই অক্ষের উপর, এ থেকে ওয়াই অক্ষের উপর এ এন লম্ব টানলাম। দেখো এ থেকে এন লম্ব টানলাম, ওয়াই অক্ষের উপরে লম্ব টেনেছে। এরপর এ থেকে এক্স অক্ষের উপর এ এম লম্ব টানা হলো। এ থেকে এক্স অক্ষের উপর এ এম, এ থেকে এক্স অক্ষের উপর দেখো এ এম একটা লম্ব টানলাম। এটা এক্স অক্ষ, এই বরাবর এক্স অক্ষ গেছে, এখানে লম্ব টানলাম, এদিকে ওয়াইয়ের উপরে লম্ব টানলাম। দেখলাম ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এই বিন্দুর লম্ব দূরত্ব এন এ সমান সমান ও এম মানে এই দূরত্বটা আর ও এম দূরত্বটা সমান, যেটা হচ্ছে 3 একক। কেন? যেহেতু 3 ঘর আছে, দেখো 1 2 3, 3টা ঘর আছে, তাই 3 একক। এবং এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে এই বিন্দুর লম্ব দূরত্ব এম এ, তাহলে এখানে কটা ঘর নিয়েছে দেখো, এম থেকে 1 2, তার জন্য এখানে 2 একক। তাহলে এম এ আর ও এন দূরত্ব সেম, এখানেও 2 একক আছে। একই রকমভাবে ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে বি বিন্দুর দিকে, এবার যদি আমি বি বিন্দুর দিকে নিই, ধনাত্মক দিক ঋণাত্মক দিক, সরি এটা যেহেতু ড্যাশ আছে, ঋণাত্মক দিকে বি বিন্দু লম্ব দূরত্ব কিউ বি, এই যে দেখো কিউ বি ও পি, ও থেকে পি এদের দূরত্ব সমান হবে। কটা ঘর নিয়েছে? 1 2 3 4, সুতরাং 4 একক। এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বি বিন্দুর লম্ব দূরত্ব পিবি, বি থেকে বি কটা নিয়েছে? 1 2 3 4, এখানেও 4 না 3টা ঘর, বি থেকে 1 2 3, এটা তো রেড কালি তাই না, এটাই তো লাইনটা, তাহলে 1 2 3টা ঘর নিয়েছে। আর পি থেকে বি আর ও থেকে কিউ এর দূরত্ব সমান, সেটাও 3 ঘর। বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে এদিকে একটা বিন্দু নিয়েছে, এখান থেকে সেই কত দূরত্ব আর এখান থেকে তার দূরত্বটা কত সেটাই দেখাচ্ছে। এখানে একটা বিন্দু নিয়েছে, তাহলে এখান থেকে এন এর দূরত্ব কত আর এখান থেকে এম এর দূরত্ব কত সেটা লিখলাম। 1 নম্বর পয়েন্টটা, কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক বা ভুজ, মনে রাখবে যে এক্স অক্ষ বরাবর সেটাকে বলা হয় ভুজ। মানে এক্স, যখন আমরা এক্স এর কথা বলবো মানে এই বরাবর, তখন এইটাকে বলা হয় ভুজ। ওকে, তাহলে ভুজ হলো এক্স অক্ষ বরাবর, এই যে লিখেছে দেখো যে ভুজ হলো এক্স অক্ষ বরাবর, খুব ইম্পর্টেন্ট। ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর চিহ্ন সহ লম্ব দূরত্ব এক্স এর ধনাত্মক স্থানাঙ্কের ক্ষেত্রে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে বরাবর, আর ঋণাত্মক স্থানাঙ্কের ক্ষেত্রে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে বরাবর। এটা তো আমরা জানি যে মাইনাস থাকলে নিচের দিকে আসবো ঋণাত্মকের দিকে, আর প্লাস থাকলে পজিটিভের দিকে যাব। কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, এটাকে কি বলা হয়? দেখো এটাকে কোটি হলো ওয়াই অক্ষ বরাবর। তাহলে যখন আমি ওয়াইয়ের দিকে বলবো, মানে ওয়াইয়ের দিকে যাব মানে উপরের দিকে যাব, তাহলে কোন দিকে যাচ্ছি? কোটি। এইদিকে যাওয়া মানে সেটাকে কোটি বলবো, আর এইদিকে আসা মানে ভুজ।
মনে থাকবে এই সাইডে যাওয়া বা এই সাইডে যাওয়া মানে এটা ভুজ, আর উপর দিকে যাওয়া মানে কোটি, নিচের দিকে আসা মানে কিন্তু কোটিই বোঝায়। ওয়াই যেখানে যেখানে আছে, এই যে দেখো এর জন্য দুটো পয়েন্ট হতে পারে, ওয়াই অক্ষ একটা ধনাত্মক পাবো মূল বিন্দু থেকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর একটা হচ্ছে ঋণাত্মক দিক। ওকে, একই রকমভাবে স্থানাঙ্ক তলে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্দিষ্টভাবে নির্দেশ করার সময় এক্স স্থানাঙ্ক ও ওয়াই স্থানাঙ্ক এভাবে লেখা হয়। যেমন এ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে লিখব, 3,2। এই যে একটু আগে যে এই বিন্দু পেলাম প্রথমে এটার ক্ষেত্রে, তাহলে এই দিক থেকে ক ঘর গেছি, দেখো 1 2 3টা ঘরের প্রয়োজন হয়েছে। তার জন্য আমরা এই বিন্দুর স্থানাঙ্ক প্রথমে 3 লিখব, মানে আমরা বলতে যাচ্ছি এক্সটা আগে থাকে ওয়াইটা পরে থাকে, কখনো ওয়াই এক্স থাকে না। আগে এক্স এবিসিডি পড়তে গেলে আমরা আগে কাকে পাবো, এক্সকে পাবো, তার জন্য এক্সের ভ্যালু 3, এদিকে যাওয়া মানে 3, আর তখন এবার ওয়াইয়ের দিকে আসে, তাহলে এই দিক থেকে 1 ঘর 2 ঘর, এমএ পৌঁছাতে গেলে 2টো ঘর লাগে, 3,2। তার মানে এখানে আমি বলতে পারি যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, ওয়াইয়ের ভ্যালু 2, আর এটা হচ্ছে এক্সের ভ্যালু 3। বুঝাতে পারলাম নিশ্চয়ই? তার জন্য বলেছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2, আর ও বিন্দুর স্থানাঙ্ক, এটাও খুবই ইম্পর্টেন্ট যে ও বিন্দুর স্থানাঙ্ক কি, 2টো শূন্য। কেন 2টো শূন্য, দেখো আমার প্রথমে কি ছিল, এটার দিকে তাকাও, এই বরাবর একটা শূন্য, এটা শুরু হয়েছে তো শূন্য থেকে, তাই না, তারপরে 1 হবে, এটা শুরু হয়েছে শূন্য থেকে, তারপরে 1 2, এই দুটোকে যখন আমি এই এক্স ও এক্স ড্যাশ এভাবে বসালাম, আর এটাকে এখান থেকে তুলে নিয়ে আমি এইভাবে বসিয়ে দিলাম, এভাবে বসিয়ে দিলাম, তাহলে দেখো দুটো বিন্দু, প্রথমে একটা ও তো ছিলই, এই বরাবর একটা ও তো ছিল, কিন্তু এই বরাবর তো একটা ও আছে, তাহলে কটা ও, দুটো। তার জন্য আমরা বলবো যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, এটা কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 31, পেজ 31-এ কী বলেছে যে এক্স অক্ষের উপরিস্থিত, এই যে এক্স অক্ষ দেখছি আমরা, ওকে, এটা হচ্ছে কি এক্স অক্ষ, বলছে এক্স অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে যখন দূরত্ব মাপতে যাব, এক্স অক্ষ থেকে মাপছি তাহলে কত নেব, আমি এক্সই নেব, তার জন্য এক্স একক, এক্স অক্ষ থেকে দূরত্ব এক্স একক। সুতরাং এক্স অক্ষস্থিত কোনো বিন্দু ওয়াই স্থানাঙ্ক, আমি এক্স অক্ষ থেকে যখন ওয়াই স্থানাঙ্ক নিচ্ছি, এক্স অক্ষ থেকে যাচ্ছি, এখান থেকে আমি গেলাম এক্স, কিন্তু বলছে ওয়াই স্থানাঙ্ক এই দিক থেকে, তাহলে এই দিক থেকে ওয়াই কত হবে, 0। ওকে, তাহলে ওয়াই স্থানাঙ্ক সেই ক্ষেত্রে 0, তাহলে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে এক্স অক্ষস্থিত, দেখো অক্ষটা কিন্তু এক্স, মনে রাখবে, এক্স অক্ষস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স হবে, এক্স থাকলে এক্স হবে, সেক্ষেত্রে ওয়াইটা কী হয়ে যাবে, 0। ওকে, পরেরটা দেখো আবার ওয়াই অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এবার ওয়াই অক্ষর দিকে যাও, ওয়াই অক্ষ থেকে আমি এই দিকে আসছি, তাহলে কতটুকু আসবো, প্রথমে ওয়াই আসবো, তাহলে সেক্ষেত্রে ওয়াই একক। সুতরাং ওয়াই অক্ষস্থ কোনো বিন্দুর এক্স অক্ষর স্থানাঙ্ক, এবার ওয়াই অক্ষস্থ কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক, সেক্ষেত্রে কী হয়ে যাবে, এক্সটা কিন্তু 0 হয়ে যাবে, মানে 0 ওয়াই হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু 0। তাহলে অর্থাৎ ওয়াই অক্ষস্থ কোনো বিন্দুর স্থানাঙ্ক, সেক্ষেত্রে এক্সটা হবে 0, আর ওয়াইয়ের জায়গায় শুধু ওয়াই থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলে এক্স অক্ষস্থ কোনো বিন্দুর স্থানাঙ্ক, তখন কিন্তু এক্স হবে, ওয়াইটা 0, আর যদি ওয়াই স্থানাঙ্ক তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াই, এক্স তখন হয়ে যাবে 0। এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হলে, এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স অক্ষের কোনো বিন্দু অবস্থিত হলে, সেক্ষেত্রে 0 চাইতে এক্স বড় হবে, এবং ওয়াইটা কী হয়ে যাবে, সেই ক্ষেত্রে 0। ওকে, আবার এক্স অক্ষের ঋণাত্মক দিকে এক্স অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হলে, সেই ক্ষেত্রে কিন্তু এক্সের চাইতে 0 বড় হবে, যদি ঋণাত্মক দিকে হয়ে থাকে, ঋণাত্মক দিকে হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু মাইনাসের চাইতে কি 0 আবার অবশ্যই বড়, তখন ওয়াইটা হচ্ছে 0। এগুলো ধরে কিন্তু কোশ্চেন আসে, মনে রাখবে। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হলে এক্স 0, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হলে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে দেখো এটা এক্স, এটা ও, এটা কি
এক্স ড্যাশ, তাই তো? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। বলেছি যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ওকে, ওয়াই অক্ষের যদি আমি ধনাত্মক দিকে, দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এই যে ওয়াই অক্ষ দেখতে পাচ্ছ, এটা ধনাত্মক বলতে এদিকে মাইনাস তো নেই, মাইনাস কোথায় আছে? ওয়াই ড্যাশ। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু অবশিষ্ট হলে, এখানে কোনো বিন্দু অবশিষ্ট হলে, এখানে ধরে নাও কোনো বিন্দু আছে, সেই ক্ষেত্রে কি এক্সটা হচ্ছে 0, সেই ক্ষেত্রে এক্স হচ্ছে আমার 0, যেখানে 0-র চাইতে কি ওয়াইটা বড় হবে, যেহেতু ধনাত্মক, ধনাত্মক থাকলে দেখো 0-র চাইতে যেমন এক্স বড়, এখানে 0-র চাইতে ওয়াই বড়। আবার ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এখানে কোনো একটা বিন্দু নিলাম, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু অবশিষ্ট হলে সেক্ষেত্রেও কিন্তু এক্স আমার 0ই হবে। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, ওয়াই চাইতে 0টা বড় হবে, ওয়াই লেস দেন 0, ওয়াই চাইতে 0 বড়। কেন? ঋণাত্মক আছে। যখন আমি যদি এটা বলি যে এখানে 0 বড় না 1 বড় না -1 বড়, এদের দুজনের মধ্যে বড় কি? 0 বড়, মাইনাস থাকলে কম, ছোট। এবার যদি বলি -1 বড় না -2 বড়, অবশ্যই -1 বড়। যদি বলি এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় কি, তাহলে 0। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 2 এ বাকি আলোচনাটা করব।